স্যার রুদ্র সিংহ রয়কে এরকম ভাবে লকআপে রেখেছেন কেন? তার লকআপে রাখবো না তো কি পুজো করবো? ওনার উপর মোলেস্টেশনের চার্জ আছে। এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? যেটা বলছি আপনি ঠিকই শুনেছেন। উনি একজন মহিলার শ্লীলতাহানি করেছেন, অ্যাটেম্পট টু রেপ। মিথ্যে, এরা সব মিথ্যে কথা বলছে। আলো এক সেকেন্ড অফিসার, এসব কি বলছেন আপনি? আপনাদের কাছে কে অভিযোগ করেছে? মেঘা চ্যাটার্জি। আরে আমি বারবার বারণ করা সত্ত্বেও তুমি রুদ্রকে বাড়িতে অ্যালাউ করলে কেন? আমি কেন বুঝতে পারলাম না তো। আমাকে কেন বকছো? আমি তো বুঝতে পারিনি। তুমি ওকে গিয়ে ওয়ার্নিং দিয়ে এসেছিলে সীমান্ত। 100 বার। তারপরও এত বড় দুঃসাহস করবে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। আমাকে ফোন করে বললো বিজনেসের কাজ আছে, একটা ফাইল দিতে আসবে। আমার উচিত ছিল ওকে দরজা থেকে ফেরত পাঠিয়ে দেওয়া। ভালো মানুষই করতে গিয়ে ওকে ভেতরে দেখে বসিয়ে আমার সব থেকে বড় ভুল হয়ে গেল। তোমার কোনো আইডিয়া নেই জীবন্ত আমার সাথে কি ধরনের অসভ্যতা করতে চেয়েছে ও আমাকে। হোয়াট ননসেন্স! মেঘা চ্যাটার্জি? এটা হতেই পারে। অফিসার, আপনি বুঝতে পারছেন না, মেঘা চ্যাটার্জিদের কোম্পানির সঙ্গে আমাদের একটা ডিল হয়েছে, আমাদের একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আর তার থেকেও বড় কথা, ওনার হাজবেন্ড সীমান্ত দা আমার অনেক দিনের পরিচিত। তাহলে কেন শুধু শুধু রুদ্র ওর বিজনেস পার্টনারকে মলেস্ট করতে যাবে? আপনি অন্যায়ভাবে ওকে ধরে রেখেছেন, এক্ষুনি ছেড়ে দিন, ইমিডিয়েটলি। ছেড়ে দিন মানে কি? অনেক সাক্ষী আছে যারা নিজের চোখে দেখেছে। তাদের ভুল বোঝানো হয়েছে। মেঘা মিথ্যে কথা বলে সবাইকে মিসগাইড করেছে। ঋষি, আমি কিন্তু কিচ্ছু করিনি বাবা, আমি কিচ্ছু করিনি, তোমরা জানো খুব ভালো করে। এইবার দেখি আলো রানী, এবার তুমি কি করো। অফিসার, আপনি হাজারবার বললেও আমি এই কথাটা বিশ্বাস করব না। অফিসার, ঋষি, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আমি এক্ষুনি সীমান্ত দাকে ফোন করছি। 1 মিনিট। এই দেখো, এই উদয়ন ফোন করছে। এখন ওদের ক্ষমা চাওয়ার জন্য ফোন করছে। তুমি ফোনটা দাও। একদম ধরবে না, কারোর ফোন ধরবে না, ওদের কারোর ফোন ধরবে না। তুমি, আমার ভালো লাগছে। তুমি কিন্তু আমার কাছ থেকে যেও না। আমার এখন তোমাকে সব থেকে বেশি দরকার, তোমার সাপোর্টের আমার সব থেকে বেশি দরকার। সীমান্ত দা ফোনটা ধরলো না। আর ফোন করো না বাবা, আমার মনে হয় এর পেছনে সীমান্ত আঙ্কেলেরই মদত আছে। হ্যালো হ্যালো, একটিবার তুমি আমার কথা শোনো। তুমি অ্যাটলিস্ট আমাকে ভুল বোঝো না আলো, প্লিজ। আলো, আমি তোমার দিব্যি করে বলছি আলো, আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না, আমি কোনো ভুল কাজ করিনি। হ্যালো হ্যালো, চুপ করে আছো কেন? হ্যালো হ্যালো, এখানে কেউ না জানো, কেউ না বিশ্বাস করো, তুমি তো সত্যিটা জানো, তুমি তো বিশ্বাস করো। তুমি দয়া করে একটু শান্ত হও। দেখো, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এই জঘন্য কাজটা করতে পারো না। আমার বিশ্বাস অগ্নিদেব, তুমি এই কাজটা করোনি। হ্যালো, তুমি অগ্নিদেব বলে ডাকলে? তুমি তো ওই নামটা মুখে আনতে বলেছিলে, তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আলো? এখন এসব কথা থাক, আমি শুধু বিশ্বাস করি যে তুমি এই কাজটা করোনি, তোমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। বাবা, এইভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, মানে কিছু তো একটা করতে হবে আমাদের। আপনি কিছু একটা করুন, আপনার তো এত সোর্স, মানে দাদার বিলের ব্যবস্থাটা তো করতে হবে। এই কেসের বিল হয় না ম্যাডাম, চেষ্টা করে লাভ নেই। বরং ওনাকে কোর্টে তুললে কিভাবে প্রমাণ জোগাড় করে ওনাকে বাঁচাবেন সে চেষ্টা করুন। প্রমাণ আমি ঠিক জোগাড় করবো স্যার, আর আমার স্বামীকে আমি সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। শোনো, আমি রুদ্র আর উদয়ের এগেইনস্টে এমন ব্যবস্থা নেব না যে ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সত্যি? হ্যাঁ ডার্লিং, সত্যি তুমি আমার সাথে হওয়া অন্যায়ের জন্য ওদের এগেইনস্টে তুমি স্টেপ নেবে? ইউ শুড বি রেস্ট অ্যাশিওরড, আমি স্টেপ নেব একদম। আচ্ছা, আরেকটা খবর আছে। কি? ডিএনএ টেস্টের রেজাল্ট এসেছে। টিটো হচ্ছে রুদ্র আর আলোরই সন্তান। আরেকটা খবর দিই, একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। কি? আমাদের সমস্ত সম্পত্তি
আমি সমীরণকে দিয়ে যাবো। সমীরণ মানে তোমার দিদির ছেলে? হ্যাঁ, কি ভালো না সিদ্ধান্ত? What the hell? এই সম্পত্তিটার জন্য আমি চাতক পাখির মতো এত দিন ধরে আশা করে বসে আছি, আর এখন বুড়োটা বলছে সব দান করে দেবে। কি হলো ডার্লিং, তুমি খুশি নাও? খুব খুশি আমি তো জানি তুমি আমাকে সাপোর্ট করবেই। আমার মুখের খাবার তুমি ছিনিয়ে নেবে সীমন্ত, আমি তা কিছুতেই হতে দেব না। এই প্রপার্টি আমার চাই, কিন্তু তার আগে যেভাবেই হোক রুদ্রর কেসটা সলভ করতে হবে। আমি তো বলছি আপনাকে দাদাকে ফলস কেসে ফাঁসানো হয়েছে। আমি আপনাকে বলছি না না, তাহলে প্রবলেমটা কোথায় কেসটা লড়তে? শুনুন, আমি বলছি যে একবার আমরা দেখা। হ্যালো, কি হলো, কি বললেন? বাবা এই নিয়ে 5 নম্বর লয়ার, শুনেই কেউ কেসটা লড়তে চাইছে না। আমি তো ভাবতেই পারছি না আমাদের রুদ্র এইরকম একটা কাণ্ড করবে। ইম্পসিবল, অসম্ভব। আমার ছেলে কখনো এরকম একটা কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করারই কথা বাবা, ওই কাজটা করেনি, মেঘা ওকে ফাঁসিয়েছে। মেঘা ওকে, তুমি বলতে চাইছো মেঘা দাদাকে ফাঁসিয়েছে? কিন্তু কেন দিদি ভাই, আমি বুঝতে পারছি না। মেঘা হঠাৎ করে দাদাকে কেনই বা ফাঁসাতে যাবে? এখানে না বোঝার তো কিছু নেই ছোট বৌদি। আজ থেকে তো টার্গেটে নয়, ডে 1 থেকে ডাভাইয়ের ওপর ওর অদ্ভুত একটা নজর। এটা কিন্তু একদম ঠিক কথা। যেদিনকে আমরা সবাই সীমান্ত আঙ্কেলের বাড়িতে পার্টিতে গিয়েছিলাম, সেদিন কিন্তু মেঘা বদ্দা ভাইয়ের দিকে কেমন একটা অন্যরকম নজরে দেখছিল বারবার। আমি যতবার তাকিয়েছি ততবার লক্ষ্য করেছি। শুধু তো তাই নয়, আবার টেনে নিয়ে গিয়ে তো আবার নাচালো। আরে তোমরাও যেমন মেঘা মেয়েটাকে দেখেছো তো কত সুন্দরী, কত স্মার্ট, এবং মেকআপ, চুলের স্টাইল পুরো বলিউড হিরোইনদের মতো। আর এই দেখো আমাদের দিদিকে দেখো, সেই একটা খোপা করবে, একটা ধ্যাবড়া কাটা গুজবে, মানে কিচ্ছু জানে না, মানে সাজতেই শেখেনি, একেবারে সেকেলেদের মতো। আর যাই বলো, আমাদের জামাইবাবু তো এখনো হ্যান্ডসাম, হতেই পারে একটা সুন্দরী মেয়ে দেখেছে আর পা সুরুত করে স্লিপ করে গেছে। খবরদার বেবি, ঠিক করে কথা বলো। অনেক কিছুই তুমি বোঝো না, আর যাই করো তোমার জামাইবাবুর নামে বদনাম রটিও না। এই তো না, বেবি সত্যি বলে সবসময় ঝাড় খেয়ে যায়। শোন দিদি, আমরা সবাই জানি জামাইবাবুর একটু বাইরের দিকে টান আছে। এই তো কিছুদিন আগে একটা মেয়েলি ঝামেলায় জড়িয়ে পড়েছিল, মনে আছে ওই রঙ্গলির কথা? তুই কিসের সাথে কিসের তুলনা করছিস? তখন ও স্মৃতি হারিয়েছিল, ওর কিছু মনে ছিল না। তখনকার সাথে এটার কোনো সম্পর্ক নেই। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে ওরা বলছে সাক্ষী আছে, প্রমাণ আছে, অথচ দাদা যে এরকম কাজ করতে পারে আমার তো মানতেই মন চাইছে না। আচ্ছা দিদি ভাই, আমরা এখানে সবাই জানি যে তুমি দাদাকে ভীষণভাবে ভরসা করো, কিন্তু তুমি হঠাৎ কিসের ভিত্তিতে বলছো যে মেঘাই ফাঁসিয়েছে? মানে তুমি কি কিছু জানো ওদের ব্যাপারে? দেখ, এখন না এইসব কথা আলোচনা করার সময় নয়। আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা একটা ভালো উকিল জোগাড় করতে হবে। দিদি ভাই বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মামলা উঠলে কিন্তু এই পয়েন্টসগুলো নিয়ে আমাদের ডিসকাস করতেই হবে, কারণ মামলা লড়তে গেলে কিন্তু কোর্টে এই পয়েন্টগুলো উঠবে, খুব স্বাভাবিক। আর তারপরে তো সকাল হতে না হতেই কালকে চারিদিকে প্রিন্ট, ডিজিটাল মিডিয়া সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়বে। আমার তো টেনশন হচ্ছে ঝলমল আর ঝিলিকের জন্যে। আমরা তো তাও বড়, আমরা হ্যান্ডেল করে নেবো, কিন্তু ওরা স্কুলে যাবে, 4টে লোক, ওদের বন্ধুরা 4টে কথা বলবে, কি করে ম্যানেজ করবে, কি করবে আমার তো মাথায় ঢুকছে না। আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে মেঘা যেটা কেন করছে, ওর যে কি স্বার্থ, কি পাবে এর থেকে আমি বুঝতে পারছি না। তুই না বড্ড তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাস, এখন একটু মাথা ঠান্ডা কর। এখন আমাদের সবার মাথা ঠান্ডা করে যে প্রথম কাজটা করতে হবে, একটা ভালো উকিল জোগাড় করতে হবে। ভাই ভাই বলছি, সমস্যা হচ্ছে বৌদি, আসলে বার অ্যাসোসিয়েশনে সীমান্ত চ্যাটার্জি খুব প্রভাব। জানি তো, সেক্রেটারির সঙ্গে তো হলায় গলায় ভাব না। হ্যাঁ বাবা, সেই অ্যাডভান্টেজ নিয়েই তো কলকাঠিটা নাড়ছে, যাতে আমরা কোনো লয়ার না পাই। আশ্চর্য। কেউ একজন, মানে কোনো একজন উকিল দাঁড়াবে না আমাদের, মানে একটু ধৈর্য ধরো বৌদি, আমি আমার সমস্ত সোর্স খাটিয়ে দেখছি কি করা যায়। সীমান্তদা,
না না, সীমান্তদার ফোন এখন ধরা যাবে না। কি বলবো? আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ সীমান্তদা বলো। আমি তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি যেটা বলছি শোনো। তোমাদের সাথে আমি আর কোনো রকম বিজনেস ডিলে নেই। সীমান্তদা এত তাড়াহুড়ো করো না, আমার মনে হয় কোথাও একটা আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। কিচ্ছু ভুল বোঝাবুঝি হচ্ছে না। শোনো, রুদ্রের আগেও মেঘার সাথে অসভ্যতা করে গেছিল, আমি কিচ্ছু বলিনি। ওর এত বড় সাহস, আবার এই কাজটা করলো। আজ তোমার বৌমার মেয়ের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তুমি কি তাহলে ছেড়ে দিতে তাকে? না না, অবশ্যই না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটাও জানি, আমি আমার ছেলেকে চিনি, আমার ছেলে এই কাজ করতে পারে না। সে তো সব রেপিস্টের বাবা মা একই কথা বলে। হয় তারা সত্যি জানে না, তাহলে তারা ছেলের হয়ে ওকালতি করে। শুধু জেনে রাখো, আজ থেকে আমি আর কোনো রকম তোমাদের সাথে বিজনেস ডিলে থাকবো না, আর আমার সঙ্গে তোমাদের আর কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না। নাও ইটস ওভার। সীমান্তদা কি বললো বাবা? কি আর বলবে, সীমান্তদা আমাদের কোম্পানির সঙ্গে যে ডিলগুলো করতে চলেছিল সবগুলো ক্যান্সেল করে দিল। কেন? ঋষি বিপদটা বুঝতে পারছিস, আমাদের তরফ থেকে ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন তো সেই টাকাগুলো তো ফেরত পাবো না। এখন কি হবে? মার্কেটে তো খবরটা ছড়িয়ে গেছে, সূর্যোদয়ের সঙ্গে আর কোনো কোম্পানিকে ডিল করবে এর পরে আমাদের শেয়ার প্রাইস পড়ে যাবে। বুঝতে পারছিস কত বড় একটা লসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? এগুলো আমরা সামলাবো কি করে? ঋষি তুই চুপ করে থাকিস না, কিছু একটা বল। আমরা এখন কি করব? এই লসগুলো কি করে সামাল দেব? আমার অগ্নিদেবের ওপর বড্ড রাগ, বড্ড অভিমান, কিন্তু তাও একবার নয় ঠাকুর। আমি 1000 বার বলবো, অগ্নিদেব এই জঘন্য কাজটা করতে পারে না। ওই কাজটা করেনি, ওকে ফাঁসানো হয়েছে। অগ্নিদেব কোনোদিনও কোনো মেয়ের অসম্মান করতে পারে না। যেদিন মেঘা আমাকে ওই ডিভোর্সের কাগজে সই করালো, আমি সেদিনই বুঝতে পেরেছিলাম মেঘা ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিলে, বাকি রইল রুদ্র। ওকে দিয়ে সাইনটা করে দিলে ব্যাস, আর সাইনটা হয়েও যাবে। আই এম সো এক্সাইটেড। আর সাইনটা হয়ে গেলে তারপর আমি জানি এটা মেঘার চক্রান্ত। মেঘা এটা করেছে, ও আসলে অগ্নিদেবকে চায়। ঠাকুর তুমি ছাড়া আমাকে কেউ পথ দেখাতে পারবে না। আমি অগ্নিদেবকে এই জঘন্য জায়গা থেকে, পরিবেশ থেকে কি করে উদ্ধার করব? তুমি পথ দেখাও ঠাকুর। হ্যাঁ, সান্যাল কাকু তো এমন একজন মানুষ যার উপর কোনো প্রভাব খাটতেই পারে না। উনি পারেন আমার অগ্নিদেবকে রক্ষা করতে, উনি পারেন ওকে বাঁচাতে। এই ডায়েরিতে নম্বরটা থাকতে পারে। এইটাই তো সান্যাল কাকুর নাম্বার। এত রাত্রে ফোন করব, একবার ফোন করে দেখি। হ্যালো, কে বলছেন? সান্যাল কাকু, এত রাত্রিরে আপনাকে বিরক্ত করছি। আমি আলো, চিনতে পেরেছেন? ও আলো মা, আচ্ছা অনেক দিন পর, বলো। সান্যাল কাকু, একটা বড় বিপদে পড়েছি, একটু সাহায্য চাই আপনার। হ্যাঁ বুঝেছি তুমি কেন ফোন করেছো। এই রুদ্রর কেসের ব্যাপারটা তো? কোনো উকিল পাচ্ছ না তাই তো?
হ্যাঁ আমার কাছেও ফোন এসেছিল, ওরা জনে জনে উকিলদের ফোন করে বলছে কেসটা না নিতে। বিশ্বাস করুন সান্যাল কাকু, ও এই কাজটা করেনি। অগ্নিদেবকে ফাঁসানো হয়েছে, এটা ওর বিরুদ্ধে একটা চক্রান্ত, বড় বড় চক্রান্ত। মেঘা বলে মেয়েটি ও এইসব করেছে, এই কাণ্ড ওর। আপনি যেভাবে হোক আমার অগ্নিদেবকে বাঁচান। দেখো আলোমা, আমি জানি অনেক ছোট থেকে আমি রুদ্রকে দেখছি। আমি হয়তো সুস্থ থাকলে কেসটা লড়তাম, কিন্তু আমি তো খুব অসুস্থ আলোমা। আমি তো বাড়ি থেকে বেরোতেই পারি না, অনেক দিন হয়ে গেল। আচ্ছা, আমি আমার জুনিয়রের নাম্বারটা তোমার কাছে পাঠাচ্ছি। ওর নাম হচ্ছে বিনয় দাস। ওকে আমি বলে দিচ্ছি তোমার কেসটা নিতে। তুমি খালি একটা মেসেজ ওকে করে দিও, ঠিক আছে? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সান্যাল কাকু, অনেক ধন্যবাদ। বিনয় দাসের নম্বর, একটা মেসেজ করে দেখি। ঝিলিকের গলা, ওর কি হলো? শুনুন, রুদ্র সিংহ রায় একজন আদ্যন্ত লম্পট চরিত্রহীন লোক, একজন জানোয়ার, মুখোশ পরা জানোয়ার। আমার স্ত্রী যখন বাড়িতে একা ছিল, আমি না থাকাকালে তাকে রেপ করার চেষ্টা করেছে। ঝিলিক, এগুলো এগুলো কি মা? এগুলো কি মা? বাবা কি করেছে এগুলো? আপনি কিছু বলুন ম্যাডাম, স্যার যেটা বললো সেটা কি সত্যি? আমাকে আপনারা দয়া করে কিন্তু জিজ্ঞেস করবেন না। আমার কি বলবো বলুন তো? আপনিও তো একজন মহিলা, আপনি বলুন না। একজন লোক যদি বাড়িতে এরকম তুম করে ঢুকে এসে আপনার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না কিছু। আমার বাবা একজন রেপিস্ট। ছি ছি ছি, আই রিয়েলি হেট হিম মা। ওর বাবা এগুলো কি করে করলো? কি করে করলো? কেন করলো বাবা এগুলো? তুমি বলো কেন করলো, বলো আমাকে। ঝিলিক শান্ত হ, তুই আমার মা বিশ্বাস করো, আমি শান্ত হতে পারছি না। আমার কি করে করলো বাবা এরকম? আমার কথাটা শোন। ঝিলিক কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কি করেছিস? তুমি জানবে তো আমি কেন চিৎকার করছি? দেখো, দেখো এটা। আপনি রুদ্র সিংহ রায়কে কতদিন ধরে চিনতেন? সেদিন নয়, এই তো সীমন্তকে বিয়ে করে এখানে আসলাম, তারপরেই আলাপ। সীমন্ত কিন্তু বরাবর ওদের ফ্যামিলির ব্যাপারে আমায় ভালো ভালো কথা বলে এসছে। ইনফ্যাক্ট আমার তো আলাপ হয়েছে সবার সাথে, আমারও তাই মনে হয়েছিল। প্রথমে তো আমার মনে হয়েছিল যে সেদিন হয়তো রুদ্র আমাকে বাঁচানোর জন্য গুন্ডাদের সঙ্গে মারপিট করেছিল, কিন্তু বিশ্বাস করুন এখন মনে হচ্ছে হয়তো সবটা ওর প্ল্যান। ওই করেছিল সবটা। এত বড় মিথ্যেবাদী! তার মানে ওটাও কি মেঘারই পরিকল্পনা ছিল? সবার মুখগুলো একেবারে দেখার মতো হয়েছে। আই এম শিওর মেঘা নিশ্চয়ই প্ল্যান করেছে এটা, বাট গুড প্ল্যান। রুদ্র সিংহ রায়কে মাটিতে মিশে যেতে দেখতে যে কি আনন্দ হচ্ছে আমার। ছি 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 ছি, এসব কি হচ্ছে? সীমান্ত চ্যাটার্জি আর মেঘা এইসব কথাগুলো মিডিয়ার কাছে ফলাও করে বলছে। আরে বাবা, ইচ্ছে করেই তো করেছে, কেন বুঝতে পারছো না? এইসব সব চক্রান্ত, যাতে সূর্যোদয় পরিবার একেবারে পুরো শেষ হয়ে যায়। ঋষি, আমরা তো কমপ্লিটলি ডুবে যাবো, এবার কি হবে? আপনারা সবাই পাশে দাঁড়ান, তাহলে রুদ্রর মতো ছেলেরা সবসময় ভালো মানুষের মুখোশ পরে মেয়েদের উপর অত্যাচার করবে। বাবা এতটা নীচ মা, এতটা খারাপ মানুষ না আমার বাবা।
করছে, কি কি উত্তর দেব আমি ওদের বলো? প্রত্যেকে সবাই আমাকে বলবে আমি একটা রেপিস্টের মেয়ে। সিরিয়াসলি হেট হিম।